ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ ২০ জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন, অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে কি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন তার মন্ত্রীরা? সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম তিনি সাম্প্রতিক সময়ে ১৭টি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে, যেগুলো সামরিক অভ্যুত্থান, সামরিক বিদ্রোহ কিংবা গণবিপ্লবের উপরে লেখা। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ওদিকে আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা যদি সত্যি হয় তাহলে ডক্টর ইউনূস সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ ২০ জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন, অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন। এই তথ্য যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে সরকারের পরিণতি কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। দেশে যখন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিদিনই, ঠিক তখন এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়া ডক্টর ইউনূস সরকারের জন্য বেশ বিব্রতকর। কি হয়েছে সেটা, দেশেই বা কি হচ্ছে সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ২০ উপদেষ্টার বিরুদ্ধে আমেরিকার সরকার স্যাংশন জারি করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে। এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভাষ্য, বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও জোড়া লাগিয়ে যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা সরকার বাংলাদেশের ২১ জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। যদি সেই নিষেধাজ্ঞা সত্য হয় তাহলে বাংলাদেশের এই সরকার আর কন্টিনিউ করতে পারবে না, তারা পদত্যাগ করবে, নতুন সরকার আসবে, এরকম পরিস্থিতি তৈরি হবে। যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে ভারতীয় পত্রিকা এনডিটিভির বেশ পুরনো একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে প্রকাশিত একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের বরাদ দেওয়া হয়েছে, যদিও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের বরাদ দেওয়া হয়নি। তার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ডোনাল্ড ট্রাম্প আপডেট যে এক্স হ্যান্ডেলটা ব্যবহার করা হয়, অফিসের কাজে ব্যবহার করা হয়, নির্বাচনের সময় যে এক্স হ্যান্ডেলটা তৈরি করা হয়েছিল বলেই আমরা জানি, সেখান থেকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টগুলোকেও উদ্ধৃত করা হয়েছে। যদিও সেখানে স্পষ্ট করে ইউনূস সরকারের বিরুদ্ধে, ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা স্পষ্ট করে আসেনি। ডোনাল্ড ট্রাম্প এর আগে নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে কথা বলেছিলেন সেগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে, এবং সেই সূত্র ধরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূতরা বসবাস করেন, ভারতীয় হিন্দুরা বসবাস করেন, তারা একটা জোর দাবি তুলেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য অনিরাপদ একটা বাসভূমি। সেই অনিরাপদ বাসভূমির জন্য যে সরকার দায়ী সেই সরকারকে নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। মূলত ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা এই দাবিটা জোরদার করেছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে, এমন তথ্য আসছে। এরকম একটা খবর বাংলাদেশের গণমাধ্যম এটিএন বাংলা, এটিএন নিউজ তারাও করেছে। কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার কি বলছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিউমার স্ক্যানার কি বলছে তার আগে দেশের দুটো পরিস্থিতি নিয়ে চলুন একটু কথা বলা যায়। গত 5 দিন ধরে মহাখালী অচল করা হয়েছে, অচল হয়ে পড়েছে তিতুমির কলেজের ছাত্রদের আন্দোলনের কারণে। তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয় করতে চায়, বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না। আজকেও দেখা গেছে রেল লাইনের উপরে, মহাখালী রেলগেটে রেল লাইনের উপরে তারা শুয়ে আছে। সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকার। সেরকম অবস্থায় আজকে দুপুরের পরে সেখানে বেশ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের অ্যাকশন, এরকম ঘটনাও ঘটে। মহাখালী রীতিমতো একেবারে থমকে গিয়েছিল। ব্যক্তিগতভাবে আমি নিজেও মহাখালী, ঠিক সেই সময় মহাখালী ফ্লাইওভারের উপরে উঠে যখন দেখি যে পুরো চারিদিকে মহাখালীর যে 3টা বড় রাস্তা ফ্লাইওভার সহ সেই রাস্তাগুলো একেবারে বদ্ধ হয়ে আছে। মাঝখানে রেলগেট এবং রেলগেট কেন্দ্র করে রাস্তাটা ব্লকেট করেছে ছাত্ররা। সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা আরও কতদিন চলবে? গতকালকে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা গভীর রাত পর্যন্ত, প্রায় শেষ রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করেছে। সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যে অসহায়ের মতো কিছু বাণী ছেড়েছেন, সেখানে অকপটে গণমাধ্যমে প্রচার হয়েছে তার কিছু বাণী। সেই বাণীর মধ্যে শোনা গিয়েছে যে হাসপাতালে যে আহতরা আছে, 99 জন একটা হাসপাতালে আছে, তার মধ্যে 50-60 জন নাকি সকালে নাস্তা করে সারাদিন ঢাকা শহরে ঘুরে তারপরে আবার রাতে এসে ডিনার করে। এই কথা হাসনাত আবদুল্লাহ নিজে বলেছেন, অর্থাৎ
যারা আহত তাদের সঙ্গে সমন্বয়কদের বিরোধ আরও তুঙ্গে উঠেছে। এরকম পরিস্থিতি যখন চলছে তখন আওয়ামী লীগের আন্দোলনও চলছে, আওয়ামী লীগের লিফলেট বিতরণের কর্মসূচি চলছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে পুলিশের এবং জনতার সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি। সেই সংঘর্ষে অন্তত 8 জন আহত হওয়ার ঘটনা আজকে শোনা গেছে। এর আগে আমরা গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের সুজানগরের সভাপতি, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা, আওয়ামী লীগের লোকজন পুলিশের গাড়ি আটকে সেই চেয়ারম্যানকে, সভাপতিকে তারা ছাড়িয়ে নেয়, পুলিশের কাছ থেকে কেড়ে নেয়। এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে। ঠিক এরকম ঘটনা যখন ঘটছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখলেই তাকে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা একটা নিষিদ্ধ কাজ, সেই কাজ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এমন ঘোষণা দিয়েছেন। তো অনেকেই প্রশ্ন করছেন এই প্রধান উপদেষ্টার অতি উৎসাহী প্রেস সচিবকে যে আওয়ামী লীগকে কি আপনারা নিষিদ্ধ করেছেন? আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত আপনারা নিষিদ্ধ না করছেন, তার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার তো তার রয়েছে। সেই লিফলেট বিতরণ করবে, আপনি তাকে অ্যারেস্ট করবেন কেন? যদি আপনার ক্ষমতা থাকে, আপনার আওতার মধ্যে যদি হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে তো আপনি দেশের অধিকাংশ মানুষের এই মুহূর্তে সমর্থন পাবেন। সেটা করছেন না কেন? সেটা না করে আপনি কখনো শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছেন, সেটা ফেসবুকে দিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ছেন, আবার বলছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে। আপনার এই অতি উৎসাহ সরকারকে যে বিতর্কে ফেলছে, সরকারকে যে বিপদে ফেলছে, সেটা কি আপনি টের পাচ্ছেন? আপনি যখন ডাস্টবিনের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন, তখন কিন্তু আপনার অতীত ইতিহাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বেরিয়ে আসলো, যেখানে দেখা গেল বঙ্গবন্ধু গ্যালারিতে আপনি বঙ্গবন্ধুর মুজিব কোটের পাশে নিজে মুজিব কোট গায়ে দিয়ে, আপনার বাম পাশে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক চশমা, সেখানে আপনি পোস্ট দিয়ে ছবি তুলেছেন। আপনি সাকিব আল হাসানের নির্বাচনের সময় সাকিব আল হাসানের পোস্টার মারা একটা দেয়ালের সামনে পোস্ট দিয়ে ছবি তুলেছেন। তো আপনি তো এক সময় একেবারে কট্টরপন্থী আওয়ামী সমর্থক ছিলেন, মুজিব কোট পরে পোস্ট দিয়ে ছবি তুলেছেন। এরকম ছবি, যদি ছবিগুলো এডিটেড না হয়, যদি ছবিগুলো সত্য হয়, এখন এসে আপনি এই যে ডাস্টবিনের পাশে ছবি তুলে নিজের মধ্যে যে দ্বিচারিতা করছেন, আগের ইতিহাসগুলো, তার মানে হচ্ছে যে আপনি এক ধরনের সুবিধাবাদী চরিত্র যদি সরকারের মধ্যে থাকে, তাহলে সরকার বিপদে পড়বে। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী যে সুনাম রয়েছে, বাংলাদেশে হয়তো সেটা নেই বিভিন্ন কারণে। তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন। সুদ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, 92% মানুষ যেহেতু মুসলিম ধর্মের, সুদ হারাম, সেই হারাম কাজটি তিনি, হারাম ব্যবসাটা তিনি করেন। এরকম অনেক সমালোচনা ছিল, এখন যদিও সেই সমালোচনা হয় না। এখন আর ওয়াজিরা ওয়াজ মাহফিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুদের অপবাদ দিয়ে কোনো ওয়াজ করেন না, আগে করতেন। তো বিশ্বব্যাপী যিনি সমাদৃত, তার সরকারকে বিপদে ফেলছে এক প্রেস সচিব তার নিজের কর্মকাণ্ডে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আওয়ামী লীগকে কর্মকাণ্ড করতে দেবেন না, এই ধরনের দ্বিচারিতা করা, এই ধরনের মানে কি বলবো যে স্ববিরোধিতা করা, সেই স্ববিরোধিতা কেন করছেন? কেন এই স্ববিরোধিতা করে সরকারকে আরও বিপদে ফেলছেন? এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন। এরকম পরিস্থিতি যখন চলছে, তখন প্রথম প্রসঙ্গে আবার ফিরে যায়। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের এই সরকারের 21 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন কি দেন নাই, সেই প্রসঙ্গে রিউমার স্ক্যানার, আলোচিত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, তারা বিভিন্ন ফ্যাক্ট চেকিং করেন। সেই রিউমার স্ক্যানার বলছে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটি ফেক ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও ব্যবহার করে জোড়াতালি দিয়ে একটা ফেক ভিডিও বানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে ডোনাল্ড ট্রাম্প সরকার এখনো বলেনি ঠিকই, কিন্তু এরই মাঝে অন্তত 20টি দেশের উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময়ই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অভিযোগ করে বসেছিলেন। তবে কি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন তার মন্ত্রীরা, বা তার একেবারে যারা নিকট মানুষ ছিলেন, কাছের মানুষ ছিলেন তারা? সবশেষ বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাবেক বাণিজ্যমন্ত্রী, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগ নেতৃত্ব বা শেখ হাসিনার প্রতি তার ক্ষোভ জানিয়েছেন। এটা কি করে সম্ভব? এখানে দুটো বিষয় রয়েছে। একটা বিষয়ে ফারুক খান তিনি জেলে রয়েছেন, জেলে থেকে তিনি কি করে স্মার্টফোন ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, এটা কি সাজানো কোনো ঘটনা কিনা? কারণ জেলে বসে ফেসবুক ইউজ করার মতো সুযোগ ফারুক খান পাবেন না। আর যদি তিনি সুযোগ পানও, সেটাকে তিনি পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন, তার
তার দিকে নেওয়ার চেষ্টা করবেন। তিনি এরকমভাবেই তার দলের প্রধানের প্রতি বিষেধগার করে তিনি তো নিজের ভালো কিছু তিনি করতে পারবেন না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এটা আমাকে খুব অবাক করেছে। আপনারা এর আগে নিশ্চয়ই জেনে থাকবেন, আমি নিজেও একটি ভিডিও বানিয়েছিলাম। সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তিনি জেলখানায় বসে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন, মোবাইল ফোনে কথা বলছেন, এমন একটি রিপোর্ট করেছিল গণমাধ্যম। সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম, বানিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো এখন বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাবেক তিনি কি করে এই সুযোগ পেলেন? বা এটা কি আদৌ তিনি ফেসবুকের স্ট্যাটাসটি দিয়েছেন, নাকি ফেসবুকের স্ট্যাটাসটি তার আইডি ব্যবহার করে দেওয়া হয়েছে? দুটাই ঘটতে পারে। যদি ফেসবুক স্ট্যাটাসটি তিনি নিজে দিয়ে থাকেন তাহলে বলা যায় তিনি হয়তোবা প্রভাবিত হয়েছেন, বা হয়তোবা তিনি তার ভুল বুঝতে পেরেছেন, হয়তো তিনি তার ভুল সংশোধন করার চেষ্টা করছেন, অথবা তার সঙ্গে কোনো ডিল হয়েছে। অনেক সময় আমরা দেখি না রাজসাক্ষী হওয়ার ব্যাপারে কারো কারো, সেটা হতে পারে। আরেকটা বিষয় হতে পারে তার ফেসবুক আইডিটি অন্য কেউ ব্যবহার করছেন এবং আওয়ামী লীগের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করা হচ্ছে খুব সচেতনভাবে। এ ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ আমরা ১/১১ তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সে সময় আমরা দেখেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হনন যেন একেবারে পাইকারি পর্যায়ে চলে গিয়েছিল। সেটা একেবারে শেখ হাসিনা শুধু নন, খালেদা জিয়া শুধু নন, সবাই, সর্বস্তরে যারা প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন প্রায় সবারই চরিত্র হনন করা হতো। এবং আমরা দেখেছি ওবায়দুল কাদের সাহেব বা তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব, তারা ওপেন শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী বক্তব্য রাখতে দেখেছি আমরা। একই রকমভাবে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই ঘটেছে। তখন তাদেরকে বাধ্য করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, নিজেদের জীবন বাঁচাতে তারা বাধ্য হয়ে তাদের নেত্রীদের বিরুদ্ধে কথা বলেছেন, বলতে বাধ্য হয়েছেন, এমনটা তারা পরবর্তীতে বলেছেন। এবং আমরা দেখলাম এত বিরুদ্ধাচরণের পরেও শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপে ওবায়দুল কাদেরকে রেখেছেন তার প্রধানতম সেনা হিসেবে এতটা বছর ধরে। আনুগত্যের পরীক্ষায় তারা ফেল করলেও দায়িত্ব কিন্তু পেয়েছেন তারা। আসসালামু আলাইকুম দর্শক, যখন সাবেক কোনো সেনাপ্রধান বর্তমান কোনো সেনাপ্রধান সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন, তখন খুব স্বাভাবিকভাবেই গণমানুষের মনে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং অনেক ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। খুব স্বাভাবিক। বলছি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কথা, যিনি সত্য কথা বলতে গেলে অনেক সেনাপ্রধানের চেয়ে কম বিতর্কের জন্ম দিয়েছেন, অথবা তিনি সজ্জন ব্যক্তি ছিলেন, এটি আমরা বলতেই পারি। কিন্তু তিনি সাম্প্রতিক সময়ে 17টি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে, যেগুলো সামরিক অভ্যুত্থান, সামরিক বিদ্রোহ কিংবা গণবিপ্লবের উপরে লেখা, বিশেষ করে 5 আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা। সবশেষ 17তম স্ট্যাটাসটি তিনি যেটি রোববারে দিয়েছেন, সেটি যথেষ্ট আলোচনা জন্ম দিয়েছে এবং মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি করছে। এটা সত্য কথা। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া গণ অভ্যুত্থানের আগে তিনি তার ফেসবুক পেজ লাল করেছিলেন, এরকম লাল অনেকেই করেছিলেন, আমরাও হয়তো অনেকে করেছিলাম। এটি অনেক বড় ভূমিকা ফেলেছিল মানসিকভাবে সাধারণ মানুষের মনে। এবং এই ফেসবুক যখন লাল করা হয়েছিল, তখন আওয়ামীপন্থী বা আওয়ামী লীগের নেতা কর্মী কট্টর সমর্থকরা যথেষ্ট পরিমাণ লালকে নিয়ে ইনসাল্ট করছিলেন। বলা হচ্ছিল লাল দজ্জালের রং, লাল ইত্যাদি ইত্যাদি কাদের কাদের রং নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছিল। কিন্তু তারা তখন ভুলে গিয়েছিলেন লাল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পতাকার বুকের রং, উদীয়মান সূর্যের রং। যাও সে সব বিতর্কে যাব না। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া যখন তার ফেসবুক প্রোফাইলটি লাল করেছিলেন, এটি যথেষ্ট সাড়া ফেলেছিল। এবং সেই ইকবাল করিম ভূঁইয়া যখন তার ফেসবুকের মাধ্যমে সেনাপ্রধান সম্পর্কে বা আরও অন্যান্য বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করছেন, সেটা অবশ্যই ভাবনার বিষয়। আমি একটু বলি আপনাদের সামনে যে তার সর্বশেষ স্ট্যাটাসটি কোন ধরনের। আমি অংশবিশেষ বলছি। এখানে বলা হচ্ছে যে শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে, যেখানে সেনাপ্রধান সহ 3 বাহিনী প্রধানেরা উপস্থিত ছিলেন। সেখানে 5টি রাজনৈতিক দলের নেতাদের এবং অধ্যাপক আসিফ নজরুলকে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে তিনি বলছেন, যেখানে বিজয়ীদের কাছে যাওয়ার কথা, সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে। এবং শোনা যায় সেখানে রাজনীতিবিদ এবং আসিফ নজরুল সেনাপ্রধানের রাষ্ট্রপতি এবং সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে এখানে তো এটা না হলে বিপ্লবী সরকার গঠন হতে পারতো, তার মাধ্যমে অনেক কিছু ঘটতে পারতো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তখন কি কেউ বিপ্লবের কথা উল্লেখ করেছিল, বিপ্লবী সরকার গঠন করতে হবে? করেনি তো। জাতীয় সরকারের কথা উপস্থাপন করা হয়েছিল পরবর্তীতে, এটি আমরা অনেক জায়গা থেকে শুনছি, ছাত্র সমন্বয়করা দাবি করছেন, কিন্তু বিএনপি সেটি মেনে নেয়নি
এবং তখন তো মানুষের মনে একটি ধারণা, রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি বিশ্বাস যে খুব দ্রুত একটি সরকার গঠনের মাধ্যমে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া হবে একটা গণতান্ত্রিক উপায়ে। সেটি তো তাদের বিশ্বাস ছিল, এবং যে কারণে জাতীয় সরকারের দিকে বিএনপি যায়নি, যেটি হলে আবার আগামী নির্বাচনটি প্রলম্বিত হতে পারে, তারা সেদিকে হাঁটেইনি। কিন্তু বিপ্লবী সরকারের কথা কেন এই মুহূর্তে ইকবাল করিম ভূঁইয়া সাহেব বলছেন, এবং তিনি যে বললেন যে বিজয়ীদের কাছে যাওয়ার কথা, খুব স্বাভাবিক। কিন্তু কেন বিজয়ীরা পরাজিতদের কাছে গেলেন? বিজিতদের কাছে, মানে পরাজিত, তার কারণ কি সেনাবাহিনী পরাজয় বরণ করেছিল তখন? আমরা তো জানতাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ কমান্ডার বা সুপ্রিম কমান্ড থেকে নির্দেশ জারি হয়েছিল সবার মতামতের ভিত্তিতে, জুনিয়র এবং মিড লেভেলে যে সামরিক কর্মকর্তা ছিলেন, যে তারা আর একটি গুলিও এই গণঅভ্যুত্থানকারীদের উপরে চালাবেন না বা আন্দোলনকারীদের উপরে চালাবেন না, এবং তারা শেখ হাসিনার পদত্যাগ চান, এটিও সেনাপ্রধান জানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে। তাহলে এখানে সেনাবাহিনীকে এখানে কি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে? আমি জানি না, এই প্রশ্নগুলো উঠছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি বলছেন, যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিয়ে যায়, মানে চুপসে যায়। কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান। যদি আদর্শগতভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইতো, তাহলে হয়তো গণভবন বা বঙ্গভবন একযোগে দখল হতো, বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো। আমি আবারও বলছি, তখন যেমন বিপ্লবী সরকারের দাবি কেউ করেনি, আর এই অভ্যুত্থানটি কোনো প্রকারের বিপ্লব ছিল। বিপ্লবের চরিত্র তো আলাদা। যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লবের ইতিহাস তিনি টানলেন, সেই বিপ্লবের চরিত্রের সাথে কি এই গণ অভ্যুত্থানের কোনো মিল ছিল? এটি কোন হিসেবে বিপ্লব হয়? অনেকে বিপ্লব বলতে পারেন, আবার অনেকে বিপ্লব হিসেবে মানছেন না, শুধুমাত্র একটি স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে একটা দুর্বার গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করতে চান অনেকে। আমিও সেটি মনে করি, আমি আগাগোড়াই বলে আসছি, এটা বিপ্লবের ধারে কাছেও কিছু না। কিন্তু এটিকে ইকবাল করিম ভূঁইয়া সাহেব বিপ্লব হিসেবে বলার চেষ্টা করছেন এবং সংবিধান ছিঁড়ে ফেলার কথা বলছেন যদি বিপ্লবের সাফল্য আসতো। যেই মুহূর্তে সংবিধান নিয়ে অনেক ধরনের কথা উঠছে, এবং এই সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কাছে অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধকে ভিত করে এই সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে অনেক ধরনের আপত্তি কিছু থাকতে পারে, সেগুলো সংশোধন করা যেতে পারে, এবং যে সংবিধানকে কেন্দ্র করে, ছুড়ে ফেলাকে কেন্দ্র করে, কবর রচনাকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো। সেখানে নানান কৌশলে বা বিএনপির উদ্যোগী ভূমিকার কারণে সেখান থেকে ছাত্ররা পিছু হটলো, এবং ঘোষণাপত্র এখন সামনে রয়েছে। ঘোষণাপত্র হবে কি ডিক্লারেশন হবে, সেই নিয়ে একটা বিরোধ চলছে, যদিও সেটি অনেকটা হালকা হয়ে আসছে। সেই মুহূর্তে আবার সংবিধান নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার মুখ থেকে এই কথাটি আসা আমি অন্তত খুব স্বাভাবিকভাবে নিতে পারছি না। তিনি বলেছেন যে যদি এসব কিছু হতো, তাহলে সাবেক সামরিক কর্মকর্তা যারা নিষ্ঠুরতা চালিয়েছেন তারা হয়তো দেশ ছাড়া হতেন না, বা দেশের বাইরে পালিয়ে যেতে পারতেন না। আমি এই কথাটির সঙ্গে একমত, আংশিক। হ্যাঁ, তাদের বিচার হওয়া উচিত ছিল, বা যাদের জনসম্মুখে এসে বিচারের মুখোমুখি হওয়ার কথা ছিল তারা অনেকেই বেঁচে যাচ্ছেন, এটি আমরা চাইনি। কিন্তু বিপ্লব হলেই যে সবকিছু, বা বিপ্লবের মর্যাদা পেলেই যে সবকিছু হতো, সেটি নিয়ে যথেষ্ট কনফিউজ রয়েছে। এবং এই বিপ্লবের যারা এটিকে বিপ্লব বলছেন এবং যারা নিজেদেরকে বিপ্লবী হিসেবে দাবি করছেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষ কি পরিমাণ অতিষ্ঠ হয়ে উঠেছে এটি আমরা জানি না। সেই জায়গা থেকে কেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মুখ থেকে এই ধরনের কথা আসছে, আমাদের হয়তো হিসেবে অনেক কিছু মিলে, কিন্তু সেই সব আমরা বিশ্বাস করতে চাই না।